আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। দলীয় অনুষ্ঠানে সালাউদ্দিন। আওয়ামী লীগের ভোট টানতে বিরুদ্ধে কথা বলছে না একটি দল। অনেকে এই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে রাজনৈতিক সংগঠন করে এটার একক মালিকানা দাবি করেছিল, ইতিমধ্যে সেটা ব্যর্থ হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তরুণ ভোটারদের। ব্যালটে রায় জানাতে চান উৎসবমুখর পরিবেশে। প্রথম উৎসবমুখর পরিবেশে আমি ভোট দিতে যাব, এরকমই প্রত্যাশা। আমি নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি। ইনক্লুসিভ নির্বাচন হবে, জনমানুষের অংশগ্রহণ থাকবে, একটা আনন্দ ঘনময় পরিবেশ থাকবে। তফসিলে দূর হলো জনসাধারণের সংশয়, মত বিশ্লেষকদের। ইসির সামনে বহু চ্যালেঞ্জ, আওয়ামী লীগের পক্ষ থেকেও আসতে পারে বাধা। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারছে না তাদের পক্ষ থেকে এটাকে ফিউটাইল করে দেওয়া, ব্যর্থ করতে পারাটাই তো তাদের জন্য সফলতা হবে। রাজশাহীর শিশু সাজিদের দাফন, এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার স্বজন, এলাকাবাসী কেউই। গ্রামের বাড়িতে মাতম। আমদানির পরও খুচরা বাজারে কমেনি পেঁয়াজের দাম। প্রভাব নেই মুড়ি কাটা আসারও, কমেছে বড় মাছের চাহিদা। ইলিশ মাছের দাম বেশি কেন? শীতকালে মাছ একটু কম। যারা পয়সা আল্লাহ তারা খাইতারা, আমাদের মতন মানুষ এখন মনে করেন এক পিস মাছ খাওয়ার সম্ভব না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষাই ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। বিএনপি তাই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে, কিন্তু পিআর এবং জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি। রাজধানীতে দলের দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে এই কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিন। তৃতীয় ধাপে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা, ধানের শীষ। উদ্বোধনী অধিবেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করা ঠিক হয়নি। তার মতে মুক্তিযুদ্ধ বা ২৪-এর অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত এবং সর্বস্তরের আকাঙ্ক্ষা। যাদের ইতিহাস হচ্ছে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এ নিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তা আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি, সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করিনি। তফসিল ঘোষণা নিয়েও কথা বলেন সালাউদ্দিন। যারা নির্বাচনের দিন তারিখ পেতে আলাপ আলোচনা ও সহিষ্ণুতার মধ্য দিয়ে বিএনপিকেও সংগ্রাম করতে হয়েছে। এই তফসিল ঘোষণা পর্যন্ত আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি, আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছি, সহিষ্ণুতার মধ্য দিয়ে গিয়েছি। নো পিআর, নো ইলেকশন। কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস ঘিরে দলের কর্মসূচি ঘোষণা করেন। 15ই ডিসেম্বর
বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত জ্ঞানবোল্ট তাম্বাজাও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 30% ভোটারই তরুণ। শুধু প্রচারণা নয়, প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেসব বাস্তবায়নের ক্ষমতাও খতিয়ে দেখছে তারা। রাজনৈতিক সংকট নয়, কাম্য সহনশীলতা। সর্বোপরি তাদের চাওয়া দিনের ভোট যেন আগের রাতে না হয়। উৎসবমুখর পরিবেশে নিজের ভোটটি স্বহস্তে ফেলতে চান ব্যালট বক্সে। লুৎফুর রহমানের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার মোট ভোটারের 30%ই তরুণ, যারা প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে রাখবেন গুরুত্বপূর্ণ প্রভাব। সেই তরুণ সমাজ নির্বাচনকে কিভাবে দেখছে? আমি যেহেতু ফার্স্ট ভোটার, প্রথম উৎসবমুখর পরিবেশে আমি ভোট দিতে যাব, এরকমই প্রত্যাশা, এবং সুশৃঙ্খল একটা পরিবেশে ভোট দিতে পারবো। আনন্দমুখরভাবে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, আমিও যেন নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি। আমরা আসলে ভোট দিতে চাই, নিজের ভোটটি নিজে দিতে চাই, এবং যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়। বিগত সময়ে দিনের ভোট রাতে দেয়া, নিজের ভোট অন্য কেউ দেয়া সহ বিভিন্ন ধরনের কারচুপির বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের তরুণরা। প্রত্যাশা, ত্রয়োদশ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। একজনে 3টা 4টা 5টা ভোট দিয়েছে, আমি যেমন ভোটার হওয়া সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি। এবার আমার প্রত্যাশা থাকবে এই ভোটারদের যাতে সুষ্ঠু ভোট দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকে। আমরা এবার আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে, আর আমরা যেন ভোট কেন্দ্র স্বাভাবিক পাই। এবারের নির্বাচনটা আমি চাচ্ছি সুষ্ঠুভাবে হোক। আমি তো নতুন ভোটার, তাই আমি নিজেই আমার ভোটটা দিতে চাচ্ছি আর কি। তরুণদের প্রত্যাশা, আগামী নির্বাচনের মাধ্যমে কর্মসংস্থান, সুশাসন, প্রযুক্তিতে সুযোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। সামাজিক মাধ্যমে সক্রিয় এই প্রজন্ম এখন শুধু ভোটার নন, তারা নীতি নির্ধারণের প্রভাবশালী কণ্ঠ। আমরা যেন নিজেরা নিজেদের ভোটটা দিতে পারি, ভোট কেন্দ্রে গিয়ে দিনের ভোট যেন দিনে হয়। নির্বাচনটা হবে ইনক্লুসিভ নির্বাচন হবে, জনমানুষের অংশগ্রহণ থাকবে, একটা আনন্দ ঘনময় পরিবেশ থাকবে। আগে নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচনের কেন্দ্রের বাইরে অনেকগুলো বুথ থাকে, যারা অ্যাটলিস্ট বলতে গেলে ফোর্স করে যে ওনাদেরই ভোট দিতে হবে। তো এই জিনিসটা যদি আমরা নিরসন করতে পারি। প্রথমবার যখন ভোট দিতে গিয়েছিলাম বিভিন্ন হেনস্থার শিকার হয়েছিলাম। তো আশা করি এবছরের যে ভোটটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচিত হবে, এবং আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে যেন আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। তারুণ্যের চাওয়া পাওয়াকে সামনে রেখেই ইশতেহার সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু তরুণরা এখন আর মুখের বলিতে সন্তুষ্ট নয়, তারা চায় প্রমাণভিত্তিক রাজনীতি, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপদেষ্টা থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ভেরিফাইড ফেসবুকে এই ঘোষণা দেন তিনি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান আসিফ মাহমুদ। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন, এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। ঘোষিত তফসিল জন আকাঙ্ক্ষার প্রতিফলন। ভোট নিয়ে দূর হলো সাধারণের সংশয়, মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সামনে এখন বহু চ্যালেঞ্জ, বাধা আসতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকেও। আর বিশ্লেষকদের মতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ব্যর্থ হবে 24-এর গণঅভ্যুত্থানও। জুলাই সনদ, পিআর সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব মিলিয়ে সাধারণের শঙ্কা ছিল ভোট হবে তো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন
সব জল্পনা ছাপিয়ে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, যাকে স্বাগত জানিয়েছে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল। বিশ্লেষকদের মতে গণতন্ত্রে উত্তরণেই এখন সরকারের মূল লক্ষ্য। ঘোষিত তফসিল তারই প্রতিফলন। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের একটা সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যেও আছে এবং মানুষের প্রত্যাশার জায়গাটা তো আছে। এই তফসিলের ঘোষণার মধ্য দিয়ে আমরা মনে করছি যে এদেশের মানুষের মনের মধ্যে যে সংশয় এবং আশঙ্কাটা নির্বাচনকে কেন্দ্র করেছিল সেটা দূরীভূত হবে। লম্বা সময় ধরে যে ভোট দিতে না পারার যে একটা আক্ষেপ, এই আক্ষেপটা এবং তাদের যে আগ্রহ, এই দুটো বিষয় এবং নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তাদের আচরণ, এই দুটো যদি প্যারালালি চলে তাহলে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার পিছনে কোনো কারণ নেই। 2008 সালের পর আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া টানা 3টি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, ছিল না জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবারের ভোট তাই দেশের নির্বাচন ব্যবস্থার জন্য বেশ গুরুত্বপূর্ণ। 5 আগস্ট যে ঘটনাটা ঘটলো তার পেছনে অন্যতম প্রধান ফ্যাক্টর ছিল কিন্তু নির্বাচনগুলো ইনক্লুসিভ না হওয়া এবং যেন তেনভাবে একপাক্ষিক নির্বাচন হওয়া। যদি একই ধারাবাহিকতা এই নির্বাচন হয় তাহলে এই যে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারের অধীনে নির্বাচন, এই যে সবকিছু মিলিয়ে এটা একটা টোটাল ফেইলার হবে। বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনের জন্য অন্যতম বড় হুমকি হতে পারে আওয়ামী লীগের তৎপরতা। সেজন্য নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সরকার ও কমিশনকে নজর দিতে হবে সে বিষয়েও। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারছে না তাদের পক্ষ থেকে এটাকে ফিউটাইল করে দেওয়া, ব্যর্থ করতে পারাটাই তো তাদের জন্য সফলতা হবে। কিংবা আন্তর্জাতিক এবং যে রিজিওনাল যে পলিটিক্সটা আছে, চ্যালেঞ্জটা আছে তাদের গোয়েন্দা রিপোর্টগুলো। গোয়েন্দা রিপোর্টের উপর ডিপেন্ড করে একটা প্রজেক্ট কিভাবে ইমপ্লিমেন্ট করবে। গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে গণভোটও। একে কমিশনের চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। গণভোটের ব্যাপারে বাংলাদেশের মানুষের কখনো কোনো আগ্রহ থাকে না, তো এই নির্বাচনেও কিন্তু এই ধরনের একটা হতে পারে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পৃথিবীর কোনো শক্তিই আগামী নির্বাচন বানচাল করতে পারবে না, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত করতে যান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর মধ্যে বইছে নির্বাচনী আমেজও। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন প্রেস সচিব। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে জানেন, যে আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জার্মানি। দেশটির প্রত্যাশা বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত ভোট হবে আসছে ফেব্রুয়ারিতে। যমুনা টেলিভিশনকে জার্মান রাষ্ট্রদূত আরও জানান, আসন্ন নির্বাচন নিয়ে তার দেশসহ ইউরোপীয়দের ব্যাপক আগ্রহ। তাই ভোটের আগে, ভোটের দিন ও পরেও পরিস্থিতি জানতে বুঝতে বড় আকারের পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে ইইউ। নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সব শঙ্কার অবসান, ফেব্রুয়ারিতেই হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর শুরু হয়েছে ভোটের ক্ষণ গণনা। এর আগেই অবশ্য প্রার্থী ঘোষণা করেছে বেশিরভাগ রাজনৈতিক দল। আগে থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন অংশীদারদের আগ্রহ ছিল। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তা বেড়েছে আরও। বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে আগামীর ভোটের দিকে তাকিয়ে আছে তারা। 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মানিও বলছে, তফসিলের মাধ্যমে নির্বাচনের পথে যে যাত্রা বাংলাদেশের শুরু হলো তার শান্তিপূর্ণ সমাপ্তি প্রত্যাশা করে তারা। We have a good chance to see free, fair
and in participatory elections. নির্বাচন নিয়ে আমরা দারুণ আশাবাদী। বিশ্বাস করি ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে। একই সাথে সব মানুষের অংশগ্রহণও এতে থাকবে। এটা বুঝি কিছু চ্যালেঞ্জ আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতা মোকাবেলা। আশা করি সেগুলো নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে সব পক্ষেরই। Conduct the election process in a peaceful, respectful and fair way. ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ। ধারণা সবচেয়ে বড় দলটি আসবে ইউরোপ থেকেই। তবে ভোটের দিনের মতো তার আগের ও পরের সময়গুলোও যে সমান গুরুত্বপূর্ণ সে কথা মনে করিয়ে দিলেন এই ইউরোপীয় দূত। বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে জার্মানির 7 জন থাকার কথা। কেবল ভোটের দিন নয়, তার আগে এবং নির্বাচনের পরের দিনগুলোর পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর থাকবে আমাদের। রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্র ও সুশাসনের পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতার জন্যও একটা ভালো নির্বাচন প্রয়োজন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা সংবাদের এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটু কথা বলতে চাই আমার সহকর্মী আহমেদ রেজার সঙ্গে। তিনি এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। রেজা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা জানি এই মুহূর্তে আসলে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাটা খুবই মুশকিল। আপনি এর আগের খবরে জাহিদ হোসেনের কথাটা আমাদের জানাচ্ছিলেন, একটু যদি যোগ করতে চান। তার কিডনি সংক্রান্ত যে জটিলতা সেটি এখনো কাটেনি আমরা জানি, এবং তার শারীরিক অবস্থা একটু অবনতির দিকে, যদি নতুন কোনো কিছু যোগ করতে চান আপনি। ছোঁয়া, আসলেই তেমন কিছু নতুন করে যুক্ত করবার যে তথ্য বা উপকরণ সেটি নেই। বিশেষত এই কারণে আপনি জানেন যে খালেদা জিয়ার জন্য আলাদা একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক তারাই আসলে গণমাধ্যমে তাদের যে নির্ধারিত সবশেষ হালনাগাদ তথ্যগুলো থাকে সেগুলো আসলে গণমাধ্যমে জানানো হয়। এর বাইরে আসলে গতকালকে আমরা জেনেছিলাম যে খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক জায়গা থেকে অবনতি ঘটেছে এবং তার মধ্যে বিষয়গুলো অনেকটা শঙ্কা দেখা দিয়েছে। সেটির বাইরে কিন্তু আসলে তেমন করে এখন পর্যন্ত যে নতুন বা হালনাগাদ তথ্য সেটি দেওয়ার মতো নেই। তবে একটু আবারও একবার জানিয়ে রাখতে চাই, যিনি আপনিও জানাচ্ছিলেন যে তার কিডনির যে কার্যক্ষমতা সেটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার শুরু করা হয়েছে এবং সেটির জন্য আসলে নিয়মিতভাবে এখন তাকে ডায়ালিসিসের আওতায় রাখা হয়েছে এবং এছাড়াও তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ, যেটিকে ডিআইসি বলা হয়, এবং রক্তের বিভিন্ন উপাদানের ঘাটতির কারণে রক্ত এবং প্লাজমা ট্রান্সফিউশনও করতে দেখা গিয়েছে বা সেই কার্যক্রমগুলো এখনও হচ্ছে। সেগুলোই আসলে গতকালকে থেকে দেয়া তথ্যগুলোর মধ্যেই রয়েছে এবং গতকাল রাতে মূলত বলা হয়েছিল যে বিভিন্নভাবে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তারপর পরেই অনেকে হয়তো শঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু একটা কথা বারংবারভাবে বলা হয়েছে যে কোনো ধরনের গুজব যেন দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা যেন কেউ না ছড়ায়, সেটির বিষয়টা খেয়াল রাখা হয়েছে। এবং আরও একটি কথা বলা হয়েছে যে তার জ্বর যে না কমা সেটিও একটু দুশ্চিন্তা বা আতঙ্কগ্রস্ত করছে মূলত চিকিৎসকদের, সেটি নিয়ে হয়তো কাজ করছেন এবং তাকে যে বিভিন্ন পরিপাকতন্ত্রের এবং শ্বাসনালী, বিশেষ করে শ্বাসনালীর যেই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা শুরু হয়েছে এবং সেখানে ইলেকটিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে, বিশেষ করে ফুসফুস সহ অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, মাল্টিপল অর্গানগুলো রয়েছে, সেগুলো একটু বিশ্রাম দেওয়ার জন্য। ফলে এখন পর্যন্ত সবশেষ তথ্য না থাকলেও খুব শীঘ্রই হয়তো ডাক্তারদের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে একটি আলাদাভাবে ব্রিফিং করা হবে, তারপরেই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো বিস্তারিত। অনেক ধন্যবাদ রেজা যোগ দেওয়ার জন্য। রাজধানীর ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। ভোর 4টা নাগাদ কোনাপাড়া এলাকায় হয় এই দুর্ঘটনা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর 5:30টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন ইরাম রেদওয়ান ও তপু আহমেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে তারা ফিরছিলেন। পথে গাড়ির ধাক্কায় 2 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাদের। ও বাইকটা নিয়ে জাস্ট চলে যাচ্ছিল, তখন হচ্ছে একটা ময়লার গাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ওইটা
মানে এত জোরে স্পিডে আসছে অ্যান্ড রং সাইড দিয়ে এসে হচ্ছে ওর বাইকের উপরে উঠাই দিচ্ছে। এখানে আসার পরে আমি শুনলাম যে এই ড্যামরা কোনাপাড়াতে ওইখানে নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে সে এখানে মারা গেছে। 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। দেশের 17টি কেন্দ্র এবং 49টি ভেন্যুতে হয় এই পরীক্ষা। সকাল 10টা থেকে সোয়া 11টা পর্যন্ত চলে পরীক্ষা। এর আগেই কেন্দ্রে প্রবেশ করতে হয় ভর্তিচ্ছুকদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার সময় বাড়িয়ে সোয়া 1 ঘন্টা করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন সংখ্যা 5,645, যার মধ্যে এমবিবিএস 5,100 এবং বিডিএস 545টি। এবছর মোট আবেদনকারী 1,22,632 জন। প্রতি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন 22 জন। দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিয়েছি। গতবার তো আমাদের আগের বারের প্রশ্নটা বেশি সহজ করার কারণে আমাদের আগের বারের একটু 3 মার্ক কাটার কারণে ওনারা একটু বেশি সুযোগ সুবিধা পাইছে। আমি তো যে কোচিং করছি ওখানে যা পড়ানো হয়েছে তাই আর কি প্রিপারেশন নিয়েছি। এটা তো হঠাৎ করে অ্যাড করা হয়েছে, তো ওইরকম নেওয়া হয় না। প্রিপারেশন আমার মেইনলি ইঞ্জিনিয়ারিং এর, বাট নার্ভাসনেসটা কমানোর জন্য আর কি ফ্যামিলি প্রেশারের জন্য আর কি মেডিকেলটা দিচ্ছি। দেশে প্রথমবার নতুন মাদক এমডিএমবি বা তরল গাঁজার বিরাট চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ই সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ করা হতো জানায় সংস্থাটি। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূল হোতা সহ চক্রের 4 সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে সেগুনবাগিচার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই মাদক বিক্রি করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ আরও জানান, মাত্র কয়েক ফোঁটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া বা অবশ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এই মাদক সেবনকারী আক্রমণাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এতে হার্টের জটিল সমস্যাও হতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, এমডিএমবি উচ্চমাত্রার সিনথেটিক মাদক, যা দেখতে পানির মতো এবং বিভিন্ন গন্ধও রয়েছে। সেখানে আমরা কন্ট্রিবিউট করেছি এবং 4th শ্রেণীতে পড়েন। 2 নম্বর আসামি মেহেদি হাসান রাকিব এমডিএমবি পিনাকা নামে যে বিষয়টি বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল সেটা আমরা উদ্ঘাটন করেছি। আমরা এই পর্যন্ত 4 জন আসামি গ্রেপ্তার করেছি। এটি মূলত বিক্রয়, আপনারা এর আগেও আমরা যেভাবে বলেছিলাম, তারা যথেষ্ট টেক সেভি, তারা যথেষ্ট চালাক, তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে। নতুন জাতের পেঁয়াজ বাজারে এসেছে, করা হচ্ছে আমদানিও, তারপরেও বেড়েছে দাম। রাজধানীতে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ কম। দেশি পেঁয়াজের দাম নাগালে না আসার জন্য আড়তদারদের সিন্ডিকেটকে দুষছেন খুচরা দোকানিরা। আলু সহ সবজির দাম সহনীয় আছে বলছেন ক্রেতারা। কথা ছিল নতুন জাত বাজারে এলেই কমবে পেঁয়াজের ঝাঁজ। আমদানির খবরে গেল সপ্তাহে দর নেমেছিল কেজি প্রতি 30 টাকা পর্যন্ত। তবে দিন শেষে কেউ কথা রাখেনি রাজধানীতে ফের চড়া নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম। এখনও বিভিন্ন বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দর 150তেই। মুড়ি কাটার কেজি পাইকারিতেই পড়ছে 105 টাকা, খুচরায় হাঁকা হচ্ছে 120 টাকা পর্যন্ত। আর আমদানি পেঁয়াজ যেন অমাবস্যার চাঁদ। রাজধানীর বাজারে সরবরাহ একেবারে তলানিতে, যাও বা মিলছে তার দামও শতকের ঘর। অথচ পার্শ্ববর্তী দেশেই সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে পানির দামে। আমি কিনলাম 150 টাকা কেজি দেশি পেঁয়াজটা। এটা তো আমি বুঝি না, মানে এখন এই যেমন আপনি ক্যামেরা ধরছেন, এখন এখানে এরা বলে যে দাম ঠিক আছে। পেঁয়াজ 140 টাকা পাইকারি, ছোটোটা 140-50 টাকা বেচা, বড়টা 100। এই বড়টা এই দামে বেচা, 150 টাকায় বেশি বেচা হয়। আমদানি পেঁয়াজ না, কোনো আপনার এলসি বাইরের কোনো পেঁয়াজ আসে না। আপনার ব্যাপারী আছে, ফরিদপুরের ব্যাপারী আছে, পুরো ঢাকা শহর আমি মনে করি পুরো বাংলাদেশটা এরা সিন্ডিকেট করে, এরা যেটা করে। তবে বাঙালি রসনা বিলাসের আরেক নিত্যপণ্য আলুর দরে স্বস্তি আছে কিছুটা। নতুন জাতের আলু কেনা যাচ্ছে 50 টাকা করে, আর পুরনো সেই 25 টাকা। নতুন আলু বিক্রি করতেছি ছোটগুলি 20 টাকা 25 টাকা, আর বড়গুলি 50 টাকা। 50, 55, 45। এদিকে সবজির বাজার দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। মটরশুঁটির কেজিতে গুনতে হচ্ছে 3 থেকে 400 টাকা। ছেড়ে কথা বলছে না নতুন শিম, পটলের দামও ঊর্ধ্বমুখী। তবে বাঁধাকপি, ফুলকপি আর বেগুনের দাম নিয়ন্ত্রণে, মিলছে 50 থেকে 60 টাকাতেই। পাতাকপির দাম কমে গেছে 30-40 টাকা। মটরশুঁটি তো এটা ইন্ডিয়ান মটরশুঁটি তো
আপনার দেশিটা হলো আপনার 300 টাকা কেজি। সিমের দাম আপনার এই নলডগি সিমটা নতুন আসছে, এটার দাম আপনার 120 টাকা কেজি। আর যেমন এই সিমটা অনেক পুরানো, এই সিমটা 60 টাকা কেজি। ক্রেতাদের চাওয়া পণ্যের এমন একটি দাম নির্ধারিত হোক যেন কৃষক ও মধ্যবিত্ত দুই শ্রেণী লাভবান হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মাছ বাজারে গিয়ে ইদানিং ভালো খবরই মিলছে। চাষ কিংবা নদী জলাশয় সব প্রজাতির দরই সপ্তাহের ব্যবধানে কমে গেছে, তবে বাজারে বড় মাছ নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানালেন এখন দ্রুত আহরণে অভ্যস্ত জেলেরা, তার উপর বড় মাছের ক্রেতাও কম। এদিকে উপকূলে স্বস্তি দিচ্ছে চিংড়ির দরদাম। আরও জানাচ্ছেন আমার সহকর্মীরা। খুব বেশি দিন আগের কথা না, একসময় রাজধানীতে এবং দেশের বিভিন্ন বাজারে সবচেয়ে বড় আকারের মাছটি কেনার জন্য রীতিমতো প্রতিযোগিতা পড়ে যেত। এখন কিন্তু যত দিন গড়িয়েছে এই ধরনের বড় মাছের দেখা কিন্তু খুব কম মেলে। রাজধানীতে আমরা ছুটির দিনে বেশ কয়েকটি দোকানে ইদানিং খুব বড় মাছ, যেগুলো বেশিরভাগই নদীর, সেগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলোর দামও কিন্তু একেবারে মধ্যবিত্তের নাগালে নেই, সেটা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ বাস্তবতা বদলে গেছে। যদি বড় মাছের কথা বলি, রুই, কাতল, মৃগেল, মহাশোল, কোনো ক্ষেত্রে চিতল মাছ, এই ধরনের মাছগুলোর কেজি কিন্তু দেশি হয়ে গেলে 1000 থেকে 1200 টাকা কেজি হাঁকা হয়। কিন্তু একই মাছ যদি চাষের হয়, অর্থাৎ যেসব মাছের আসলে ছোট আকারের হয়, সেগুলোর দাম কিন্তু 300 থেকে 400 টাকা কেজির ভিতরে ওঠানামা করছে। চিংড়ি মাছের দাম তো আমরা দেখতে পাচ্ছি প্রায় কেজিতে 100 থেকে 150 টাকার মতো কমে গিয়েছে বড় আকারের ক্ষেত্রে। বড় মাছ মনে করেন কিনে যারা ব্যবসা বাণিজ্য করে, খেয়ালে ভালো আছে বা যাদের বিয়া শাদী আছে তারা কিনে, পয়সা আল্লাহ তারা খাইতারা। আমাদের মতন মানুষ এখন মনে করেন এক পিস মাছ খাওয়ার সম্ভব না। এই সময়টায় ইলিশ একেবারেই কম ধরা পড়ে, আবার খুব একটা চাহিদাও যে বাজারে আছে সেটিও বলা যাবে না। যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 কেজি যেই মাছের কেজি, সেটির দাম এখন 2800 থেকে 3000 টাকা হাঁকা হচ্ছে। অন হলে শীতকাল, অন মাছ কম আছে, এই জন্য এই মাছ অনেক কষ্ট করে আনতে হয়। 900 গ্রাম মাছ গত সপ্তাহে বেচি 2200 টাকা, এই সপ্তাহে বেচি 2500 টাকা। উপকূলের মাছের বাজারের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আকরামুল ইসলামের কাছে। ধন্যবাদ। আমি রয়েছি সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে। বাজার ঘুরে আমরা দেখছি প্রিয় প্রজাতির বিভিন্ন ধরনের যে মাছ রয়েছে, সে মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে সামুদ্রিক মাছের সরবরাহ নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন সাতক্ষীরা মূলত মাছের ঘের প্রবল এলাকা। বর্তমানে চাষিরা ঘের থেকে মাছ ধরছেন এবং বাজারে বিক্রি করছেন। ঘেরটের খাটাতে মাছ অতিরিক্ত বেশি উঠতেছে, বাইরেও রেট কম রেটে বিক্রি হচ্ছে, এখানে সাতক্ষীরা বাজারে কম রেটে বিক্রি হচ্ছে, এই জন্য মাছটা অনেক কমে পাচ্ছে। ক্রেতারাও বলছেন যে বাজারে মাছের দাম কিছুটা কমেছে। ঘের খাট দিচ্ছে তো, ঘের খাট এই সময়টা মাছের দাম কমে, মানে আমরা সন্তোষজনক। চলে যাচ্ছি হবিগঞ্জে সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জের চৌধুরী বাজার মাছের বাজারে। হাওড়ের যে পরিমাণ মাছের যোগান থাকে এই বছর তার চেয়ে অনেকটাই কম, এবং যেহেতু মাছের যোগান গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম, এই কারণে এবছর দেশীয় মাছের যে দাম সেটি আসলে অনেকটাই বেশি। কেজিতে 150 টাকা বেশি, অন্যান্য বছর থেকে দাম বেশি। হাওড়ের পানি কম, যে কারণে মাছও কম, দাম একটু বেশি। চাষের মাছ বেশি, একটু দাম কম। ক্রেতারা যেটি বলছেন, মাছের যোগান মোটামুটি থাকলেও দাম অনেকটাই তাদের নাগালের বাইরে। দেশি মাছগুলি মানে আমাদের ক্রয় সীমার মধ্যে থাকতেছে না। মাছ তুলতেছে, কিন্তু মাছের চাহিদা মানুষের বেশি, কিন্তু দর অনেক বেশি। এই ছিল হবিগঞ্জের চৌধুরী বাজার থেকে হাওড় অঞ্চলের মাছের সবশেষ অবস্থা। এবার দেশের বাইরের খবর। স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া, তবে 14 বছরের কম বয়সী ছাত্রদের ওপর প্রযোজ্য হবে বিধানটি। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট এই সংক্রান্ত একটি বিল অনুমোদন দেয়। আইনে পরিণত হওয়ার পর অমান্য করলে অভিভাবকদের গুনতে হবে জরিমানাও। দেশটির মুসলিম অভিবাসীরা এরই মাঝে অসন্তোষ প্রকাশ করেছেন। একে বর্ণবাদী আচরণ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইউরোপের উন্নত দেশগুলোর একটি অস্ট্রিয়া। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কমপক্ষে 8 লাখ, যা মোট জনসংখ্যার 8 ভাগের মতো। এছাড়া বিপুল মুসলিম অভিবাসীর বসবাস রয়েছে দেশটিতে। চলতি বছরের শুরুতেই স্কুলে 14 বছরের নিচের শিশুদের হিজাব পরিধানের নিষেধাজ্ঞার প্রস্তাব আনে সরকার, যা জন্ম দেয় ব্যাপক সমালোচনার। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয় প্রস্তাবটি, যার অনুমোদন দেন আইন প্রণেতারা। আইন অনুযায়ী 14 বছরের কম বয়সীরা হিজাব বা বোরখা পরতে পারবে না, যা সরকারি বেসরকারি উভয় স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিধানটি অমান্য করলে 800 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে অভিভাবকদের। ধারণা করা হচ্ছে পূর্ণাঙ্গ অনুমোদন মিললে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে আইনটি। আইনটি ঘিরে অস্ট্রিয়ার মুসলিম জনগোষ্ঠীর মাঝে বাড়ছে উদ্বেগ।
এটিকে ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি এটি মুসলিম মেয়েদের সাথে বৈষম্যমূলক আচরণ। বিরোধিতা করেছে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একাধিক সংস্থাও। ধারণা করা হচ্ছে এ ধরনের আইন ইসলাম বিদ্বেষ আরও উস্কে দিতে পারে। 2019 সালেও প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের উদ্যোগ নেয় অস্ট্রিয়া সরকার। সে দফায় দেশটির সাংবিধানিক আদালত সিদ্ধান্তটিকে বাতিল করেছিল। অনিক রহমান, যমুনা নিউজ। খেলার খবর এবার। সিরিজের দ্বিতীয় টি-20তে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 51 রানের বড় জয় সিরিজে 1-1 সমতা আনলো প্রোটিয়ারা। চণ্ডীগড়ে আগে ব্যাটিং করতে নেমে কুইন্টন ডি ককের দারুণ ইনিংসে বড় স্কোরের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। 90 রান করে ডি কক যখন রান আউটে কাটা পড়েন তখন প্রোটিয়াদের স্কোর 4 উইকেটে 160। ম্যাচের শেষ ভাগে জোনোভান ফেরেইরার 16 বলে ঝোড়ো 30 আর ডেভিড মিলারের 12 বলে 20 রানের ইনিংসে 4 উইকেটে 213 রানের বড় স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং করতে নেমে এনগেদি আর ইয়ানসেনের পেসে 32 রানেই ফেরে ভারতের টপ অর্ডার। 4 নম্বরে নামে তিলক ভার্মার 62 রানের ইনিংস ছাড়া আর কেউ তেমন লড়াই করতে পারেনি। মাঝে পান্ডিয়া 20 আর জিতেশ শর্মা 27 রান করলেও হার এড়াতে যায়নি। 19তম ওভারে অটনিয়াল বার্টম্যান ভারতের 3 উইকেট তুলে নিলে 162 রানে অল আউট হয় ভারত। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 9 উইকেটে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। 3 দিনে ক্যারিবিয়ানদের হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 লিড নিল ব্ল্যাক ক্যাপরা। ওয়েলিংটনে আগের দিনের 2 উইকেটে 32 রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। 15 রান নিয়ে ব্যাটিং শুরু করা ব্রেন্ডন কিং 22 রান করে রান আউটে কাটা পড়ে প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এরপর কভিম হজের 35 আর জাস্টিন গ্রিভসের 25 ছাড়া বাকি কেউ ডাবল ফিগারে পৌঁছাতে না পারায় 128 রানে অল আউট হয় উইন্ডিজ। কিউ পেসার জ্যাকব ডাফি নিয়েছেন 5 উইকেট। এর আগে প্রথম ইনিংসে 205 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, জবাবে 9 উইকেটে 278 রান করে নিউজিল্যান্ড। তাই তো জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় 56 রান। মামুলি এই টার্গেট 1 উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে ব্ল্যাক ক্যাপরা। শবি আলোনসোকে ছাঁটাই করলে কে হতে পারে রিয়াল মাদ্রিদের নতুন কোচ? জনপ্রিয় পোর্টাল দ্য অ্যাথলেটিক্স বলছে ক্লাব জিদান আর আলবেলোয়া নাক্লাব পরিচালনা পরিষদের পছন্দের শীর্ষে। এছাড়াও রিয়ালের খসড়া কোচের তালিকায় নাকি আছেন মোট 8 জন সম্ভাব্য কোচের নাম। বাকিটা দেখুন প্রতিবেদনে। কিলিয়ান এমবাপ্পে আছেন অবিশ্বাস্য ফর্মে। এছাড়াও স্কোয়াডে আছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগো গোয়েস, আর্দা গুলার, শুয়ামিনি, ভালভার্দে, থিবো কুর্তোয়ার মতো বিশ্বসেরা তারকারা। তারপরও প্রত্যাশিত ফলাফল পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ও লিভারপুলের বিপক্ষে হার, লা লিগায় রায় ভায়োকানো, এলচে, জিরোনার বিপক্ষে টানা 3 ড্র। সবশেষ লিগ ম্যাচে আবার সেল্টা ভিগোর বিপক্ষে 2-0 গোলের হার। সবশেষ 8 ম্যাচে মাত্র 2টি জয়। কদিন আগে লা লিগার শীর্ষে থাকা দলটি আবারও পিছিয়ে পড়েছে বার্সেলোনার চেয়ে। এমন বাজে পারফরমেন্সে খুব স্বাভাবিকভাবেই কঠিন চাপে রিয়াল মাদ্রিদ কোচ শাভি আলোনসো। পেন্ডুলামের মতো ঝুলছে আলোনসোর চাকরি ভাগ্য। ইতিমধ্যেই নাকি বিকল্প কোচও ভাবতে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। নিউ ইয়র্ক ভিত্তিক জনপ্রিয় স্পোর্টস পোর্টাল দ্য অ্যাথলেটিক্স বলছে 8 জন কোচকে শর্ট লিস্ট করেছে লস ব্লাঙ্কোসরা, যার মধ্যে বোর্ডের পছন্দের শীর্ষে আছেন 4 জন। নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ পেতে চায় জার্মান কোচ ইয়র্গেন ক্লপকে। লিভারপুল ছাড়ার পর থেকে মূলধারার কোচিং থেকে দূরে আছেন এই জার্মান। খেলার প্রতি দারুণ নিবেদন, জয়ের ভালো ট্র্যাক রেকর্ড, হার নামানোর মানসিকতা আর বিশ্বনন্দিত হওয়ায় তারকাবহুল ড্রেসিং রুমের জন্য ক্লপ পারফেক্ট ভাবছে রিয়াল বোর্ড। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের বিশ্বস্ত ও পরীক্ষিত ত্রাতা আছেন একজন, আর তিনি হলেন জিনেদিন জিদান। অতীতে 3 দফায় রিয়ালের কোচ ছিলেন জিদান। বিশ্বের একমাত্র কোচ হিসেবে রিয়ালের সাথে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতার কীর্তি আছে তার। কৌশলে কখনোই বিশ্বনন্দিত ছিলেন না জিজু, কিন্তু দলকে মোটিভেট করা আর তারকাবহুল ড্রেসিং রুমকে সন্তুষ্ট রেখে সেরাটা আদায় করে নেওয়া তার সবচেয়ে বড় শক্তি। তবে এবার জিদানকে পাওয়াটা কঠিন হতে পারে রিয়ালের জন্য, কারণ 2026 বিশ্বকাপের পর ফ্রান্সের হেড কোচ হবার অপেক্ষায় নাকি আছেন জিদান। জিদানের মতো রিয়ালের আরেক সাবেক ফুটবলার আলভারো আরবেলোয়া হতে পারে রিয়ালের আপাতত সমাধান। বর্তমানে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় স্তরের দল রিয়াল কাস্তিয়ার কোচ তিনি। রিয়ালের বয়সভিত্তিক বিভিন্ন দল ও কাস্তিয়ায় নিজেকে প্রমাণ করার পাশাপাশি ক্লাবে লম্বা সময় ধরে খেলোয়াড় হিসেবে থাকায় দলটির পরিবেশটাও ভালোভাবে জানা আরবেলোয়ার।
এছাড়াও বিবেচনায় নাকি আছেন বোর্নমাউথের ম্যানেজার আন্দেনি ইরাওলা, ভিয়ারিয়াল বস মার্সেলিনিও, মার্শেইড ইতালিয়ান কোচ রবার্তো দে জেরবি ও ক্রিস্টাল প্যালেস ম্যানেজার অলিভার গ্লান্সার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। সংবাদ শেষ করব ম্যারাথনের খবর জানিয়ে। শীত সকালে ঢাকা -30 কে ম্যারাথনে দৌড়ালেন 2000-এর বেশি মানুষ। ট্রায়ালথন ড্রিমার্সের দ্বিতীয় আয়োজন ছিল এটি। ছোট বড় অভিজ্ঞ নবীন সবাই মিলে এক মিলন মেলায় পরিণত হয় ভোরের হাতির ঝিল। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। একদল মানুষের নিঃশ্বাসে অদম্য উৎসাহ আর সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। প্রায় 2200 মানুষের পায়ের আওয়াজে জেগে ওঠে হাতির ঝিল। ট্রায়াথলন ড্রিমার্সের এই আয়োজনে এবার ছিল 4টি ক্যাটাগরি: 30 কিলোমিটার চ্যালেঞ্জ, 15 কিলোমিটার, 7.5 কিলোমিটার এবং 1 কিলোমিটার কিডস রান। কচি কাঁচাদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। এখানে এসে ভালো লাগতেছে, জীবনের প্রথম আমি 1 কিলোমিটার দৌড়েছি, আমি মেডেলটা পেয়েছি। হচ্ছে হেলদি থাকা, একটা গেট টুগেদার, কাউকে চিনি না বাট সবাই মনে হয় ভেরি ফ্রেন্ডলি। কুয়াশার সকালে এত মানুষের অংশগ্রহণ এটাই প্রমাণ করে দৌড় কেবল আনুষ্ঠানিকতা নয়, নগরবাসীর উদযাপনের অন্যতম উপলক্ষ, বললেন দৌড়বিদরা। আমরা সবাই সুস্থ থাকি, এটাই আমাদের সামাজিকভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। মানসিকভাবে আমি সুস্থ থাকলে শারীরিকভাবে আমি ফিট থাকবো। সো দৌড়ের মূল মোটিভটাই হচ্ছে আমার মানসিকভাবে সুস্থতাটা আমার জন্য হচ্ছে জরুরি। কাট অফ টাইমের মধ্যেই ফিনিশ লাইনে পৌঁছান বেশিরভাগ দৌড়বিদ। সফলভাবে দৌড় শেষ করা 4 ক্যাটাগরির সবাই পান মেডেল। আজকের ইভেন্টটা খুব চমৎকার একটা ইভেন্ট ছিল। আমাদের হাইড্রোফেশিয়াল যে এই বুথগুলো ছিল খুবই ভালো ছিল, আর সকালবেলা থেকেই খুব ভালো একটা অনুভূতি নিয়ে আজকের রানটা আমাদের সম্পূর্ণ হয়েছে। অনেক ভালো লেগেছে, আর তাদের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু ওভারঅল ওকে ছিল। হাইড্রেশন পয়েন্টগুলোতে যথেষ্ট পরিমাণ হাইড্রেশন ব্যবস্থা ছিল, ভালো লেগেছে। 1 সিটি 1 রান 1 লেগেসি, এটাই ছিল ইভেন্টের স্লোগান। আয়োজকরা জানান নবিশ রানারদের উৎসাহিত করতেই এই প্ল্যাটফর্ম। একটা শহর, একটা সিটি এবং একটা ইতিহাস আছে, সেই ইতিহাসকে তুলে ধরা, বিশেষ করে ঢাকার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্যই মূলত এই প্রোগ্রামটা। তার উপরে সবচেয়ে বড় বিষয় যেটা আছে, স্বাস্থ্য সচেতনতা একটা যে বিষয় আছে, সেই বিষয়টাকেও প্রকাশ করা। রেস শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও প্রাইজ মানি। ইভেন্টের স্পন্সর ও পার্টনার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সম্মাননা হিসেবে দেওয়া হয় ক্রেস্ট। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আর দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে দর্শক। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন আমার সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ রইল।